নমস্কার বন্ধুরা, আমি মানিক। তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। তোমরা জানো আমরা পেপার 1 নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা টিচিং অ্যাপটিটিউড অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং আমাদের হায়ার এডুকেশন নিয়ে এখনও আলোচনা চলছে। আমাদের প্রফেসর সৌগত সাহু উনি আলোচনা করছেন এবং আমি আলোচনা করছিলাম আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নিয়ে। আমি অলরেডি লেকচার 1 করে ফেলেছি, আজকে আমার লেকচার 2। আজকের আলোচনায় থাকবে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলি আমাদের পরীক্ষার নিরীক্ষে সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো কনসেন্ট্রেশন রাখো এবং লেকচারটি শেষ অবধি শোনো এবং দরকার পড়লে তোমরা খাতায় নোট ডাউন করো। খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা আলোচনা হতে চলেছে। আশা করি এগুলো যদি তোমরা থরলি ফলো করো, তোমরা এক্সামে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এবং আইসিটি থেকে একটাও কোশ্চেন বাদ যাবে না। চলো আমরা স্লাইডে চলি। আলোচনার প্রথম আমরা রাখবো টাইপস অফ কম্পিউটার সফটওয়্যার, অর্থাৎ আমাদের কম্পিউটারে যে সমস্ত সফটওয়্যারগুলি ব্যবহার করা হয় সেগুলির কী ধরনের হয়ে থাকে এবং সেগুলির কাজ কী হয়ে থাকে। তো তোমরা নিশ্চয়ই জানো সফটওয়্যারটা কী। আসলে সফটওয়্যার হচ্ছে একটা কম্পিউটারের আমরা সোল বা আত্মা বলতে পারি। এই সফটওয়্যারগুলি আমাদের শরীরে থাকা যেরকম আমাদের অঙ্গগুলিকে সঞ্চালন করতে, তার কর্মপদ্ধতি করতে খুবই হেল্পফুল, ঠিক তেমনিভাবে সফটওয়্যারও সেই একই। কী বলেছি দেখে নিই একটু। সফটওয়্যার হচ্ছে এক প্রকার, ইট ইজ সেট অফ প্রোগ্রামস, প্রসিডিওর, অ্যালগোরিথমস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডকুমেন্টস দ্যাট প্রোভাইড ইনস্ট্রাকশন ফর টেলিং এ কম্পিউটার হোয়াট টু ডু, হোয়েন টু ডু অ্যান্ড হাউ টু ডু। অর্থাৎ একটা কম্পিউটারের যে কর্মপদ্ধতি এবং সেই কর্মপদ্ধতি নিবারণের জন্য যে সমস্ত সমাধান সূত্রসমূহ, যে সমস্ত ডকুমেন্টগুলিকে সঞ্চালন করার জন্য যে তথ্য দরকার, সেই তথ্যসমূহ রিলেটেড একটি উপাদান হচ্ছে সফটওয়্যার, যেটা কম্পিউটারকে বলে কখন কাজ করতে হবে, কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে। ওকে, when a software is stored in hardware that cannot be easily modified, it is called firmware. তোমরা নিশ্চয়ই সফটওয়্যার হার্ডওয়্যারের নাম শুনেছ। এই ফার্মওয়্যারটা কি? ফার্মওয়্যার হলো একটা সফটওয়্যারকে আমি নিলাম, ওই সফটওয়্যারকে নিয়ে কম্পিউটারে রেখে দিলাম, কিন্তু ওটা শুধু রেখে দিলে হবে না, ওটাকে ইনস্টল করতে হবে, ওটাকে তার যে কমান্ডগুলো দরকার তা দিতে হবে, আর তাহলেই কিন্তু ওটা সফটওয়্যার রূপে কাজ করবে। কিন্তু যখন আমরা ওই ফাইলটাকে নিয়ে আমরা যদি নর্মালি রেখে দিই কোনো কম্পিউটারে, ওটা কিন্তু কোনো কাজ করবে না, তখন ওটাকে ফার্মওয়্যার বলা হবে। ঠিক আছে, যেরকম আমরা অনেকের কাছ থেকে কী হয়, আমরা মোবাইলের ক্ষেত্রে কী করি, কোনো শেয়ারের মাধ্যমে আমরা কোনো অ্যাপটাকে শেয়ার করলাম বন্ধুর কাছে, ওই অ্যাপটা তখনই তো কাজ করবে যখন আমরা সেটাকে ইনস্টল করব। ঠিক সেরকম ফার্মওয়্যার হলো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যবর্তী অবস্থা। এবার আমরা টাইপস অফ কম্পিউটারগুলি দেখছি। এই কম্পিউটারগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, দ্বিতীয় হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার এবং অবশেষে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখো নামের মধ্যেই যেন তাদের অর্থ লুকিয়ে আছে। সিস্টেম অর্থাৎ একটা পদ্ধতি, তাই না? ইট প্রোভাইডস এ বেসিক ফাংশন, অর্থাৎ সাধারণত যে সমস্ত কাজগুলি দরকার একটা কম্পিউটারের ব্যবহার ক্ষেত্রে, বিশেষ করে কী করে কম্পিউটার শুরু হবে, কম্পিউটার কীভাবে চলবে, বন্ধ হবে, এগুলো হচ্ছে সব সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। তারপরে আসি ইউটিলিটি সফটওয়্যার, অর্থাৎ একটু কার্যক্ষমতাযুক্ত হবে, তাই না? ইট ইজ এ সিস্টেম সফটওয়্যার ডিজাইন টু হেল্প অ্যানালাইজ, মনিটর, কনফিগার অ্যান্ড অপটিমাইজ সেটিং অ্যান্ড মেনটেন দ্য কম্পিউটার। কম্পিউটারে যদি অধিকাংশ কিছু কাজ করতে হয়, সেই কাজ করার জন্য তাকে যে সমস্ত ডিজাইনগুলি করা হয়ে থাকে, যে সমস্ত মনিটর করতে হয় সেই কম্পিউটারটাকে, অর্থাৎ কম্পিউটার কোনভাবে কাজ করবে, কিভাবে হচ্ছে এবং কখনো কি স্লো হয়ে যাচ্ছে, তাকে ফাস্ট করানো, সব কিছু কিন্তু ক্ষেত্রে কিন্তু এই ইউটিলিটি সফটওয়্যারের কিন্তু ব্যবহার হয়ে থাকে। এরপরে আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইট হেল্পস দ্য ইউজার টু পারফর্ম সিঙ্গুলার অ্যান্ড মাল্টিপল রিলেটেড টাস্ক। এই অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে আমরা একটা কম্পিউটারে বিভিন্ন রকম কাজ করতে পারি। আমরা আমাদের ছোটো ছোটো মোবাইলে এগুলোও করতে পারি, আমরা সেরকম কম্পিউটারে করতে পারি। আমরা যখন গান শুনি তার সাথে সাথে আমরা অনলাইনে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করতে পারি, কোনো ওয়ার্ড ফাইলে টাইপ করতে পারি, আবার কখনো আমরা কিন্তু ড্রয়িংও করতে পারি একসাথে সাইমালটেনিয়াসলি। ওকে, এবং সাথে সাথে আমরা ইন্টারনেটে ব্রাউজও করতে পারে। তাই এরকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমরা জানো, বিশেষ করে এরকম গুগল
ক্রোম হয়ে থাকে, ফায়ারফক্স হয়ে থাকে, পাওয়ার পয়েন্টের জন্য এমএস পাওয়ার পয়েন্ট, এবং পিডিএফের জন্য আমরা মাইক্রোসফট পিডিএফ ইউজ করতে পারি। তো এগুলো সব হচ্ছে এক একটা সফটওয়্যার। ওকে, চলো নেক্সট চলো এবারে আসি যে সিস্টেম সফটওয়্যারগুলি। তার মধ্যে দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে কম্পাইলার্স আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই কম্পাইলারটা কি? যখন আমরা দেখবে যখন কোথাও আমরা বাইরে কোথাও যাই, বিশেষ করে আমরা দেখে থাকি এটা কোনো বিশেষ কোনো মিনিস্টারের জন্য, যদি সেই মিনিস্টারটি কোনো হিন্দি ভাষী হয়ে থাকেন, তিনি বাংলায় এসছেন, তিনি বাংলা বোঝেন না, বাংলা জানেন না, তখন তার একজন ইন্টারপ্রিটারের দরকার পড়ে, অর্থাৎ যিনি বাংলাকে হিন্দিতে ট্রান্সফার করে দেবে এবং তিনি সেটা শুনতে পাবেন। আবার সেরকম যখন সেই মন্ত্রী যখন বলবে, যখন বাংলা ভাষীদের সামনে বলছেন, বাংলা ভাষীদের জন্য তিনি ট্রান্সলেট করে দেবে হিন্দিটাকে বাংলায়। তো সেরকমভাবে কম্পিউটারেও এরকম ল্যাঙ্গুয়েজ থাকে, এই সফটওয়্যার থাকে, সেগুলোকে বলা হয় কম্পাইলার। এবারে দেখি এই কম্পাইলারগুলি উদাহরণগুলি বিশেষ করে রয়েছে নেটিভ কোড কম্পাইলার। প্রথমে, দ্য কম্পাইলার ইউজ টু কম্পাইল এ সোর্স কোড ফর দ্য সেম টাইপ অফ প্ল্যাটফর্ম অনলি। একটা সোর্স কোড থেকে যে সফটওয়্যারটা আনা হচ্ছে ওই সোর্স রিলেটেড কাজ করবে, তাই জন্য ওটাকে বলা হচ্ছে নেটিভ কোড কম্পাইলার, এবং সেটা সেই একই গোত্রীয় সেই সোর্সে কাজ করবে। তারপরে হচ্ছে ক্রস কম্পাইলার। এই ক্রস কম্পাইলার কি? যেটা হচ্ছে এ সোর্স কোড ফর ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যাটফর্ম, বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার হচ্ছে, তাই জন্য ক্রস। ওকে, নেক্সট আসো সোর্স টু সোর্স কম্পাইলার। The compiler that takes high-level language code as input and output source code of another high-level language. একটা সোর্স থেকে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা, ওটা সেই সোর্সের তো ব্যবহার অবশ্যই হলো, তারপরে অন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সফটওয়্যার যুক্ত আইটি এলাকায় সেখানে কাজ করে, তখন একে বলা হয় সোর্স টু সোর্স কম্পাইলার। ওকে, তারপরে হচ্ছে one pass compiler. It is a type of compiler that compiles the whole process in only one pass. একটা বারেই সে কাজ করে যাবে এবং সে একবারেই তার সম্পূর্ণ কাজ সে করে চলে যাবে এই কম্পাইলারটি। এরপর হচ্ছে ইনক্রিমেন্টাল কম্পাইলার। এটা কেমন? দ্য কম্পাইলার হুইচ কম্পাইলস অনলি দ্য চেঞ্জ লাইন্স ফ্রম দ্য সোর্স কোড অ্যান্ড আপডেট দ্য অবজেক্ট কোড। তো এটা একটু আপডেটমূলক কাজ করে, যে কাজটা তার থাকে সেটা তো অবশ্যই করে। এছাড়া কম্পিউটারে আপডেট রিলেটেড কাজও কিন্তু এই কম্পাইলার করে থাকে। তো এগুলো হচ্ছে মোটামুটি কম্পাইলার। এগুলো সম্পর্কে বিশদ জানার দরকার নেই, শুধুমাত্র নাম মনে রেখো এবং তাদের কাজ ক্ষেত্রে তারা কোন কোন এরিয়াতে কাজ করে। জাস্ট নেটিভ কম্পাইলার, ক্রস কম্পাইলার, তাদের ধরনগুলি জাস্ট মনে রাখো। সোর্স টু সোর্স কম্পাইলার, ওয়ান পাস কম্পাইলার অ্যান্ড ইনক্রিমেন্টাল কম্পাইলার, নামের মধ্যেই ওদের উত্তর রয়েছে। এবার আসি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কি? ইট ইজ সফটওয়্যার হুইচ acts as an interface between the end user and computer hardware. আমরা যে কম্পিউটার ব্যবহার করব সেটা কম্পিউটার ফ্রেন্ডলি হতে হবে। অপারেটিং সিস্টেম যত সুন্দর গুছিয়ে যত ইজি থাকবে তখন ইউজার ফ্রেন্ডলি হবে। অর্থাৎ আমি একজন ইউজার, নর্মাল ইউজার, তো আমার কাছে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে খুব টাফ টাইপের অপারেটিং সিস্টেম হয় তাহলে আমি কিন্তু খুব কঠিন অনুভব করব কাজটি করতে। তাই জন্য অপারেটিং সিস্টেম হচ্ছে ওই রকম একটা ইন্টারফেস যেখানে আমরা কাজ করব। ওকে, আমরা যদি বলি, ধরো মনে করো একটা মঞ্চের কাজ কি? নাটকটাকে এখানে মঞ্চস্থ করা হবে, তো সেই মঞ্চ যদি সঠিকভাবে না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেইভাবে অ্যাক্টিংটা করতে পারবো না, বা দর্শকরা সেরকম চিত্তাকর্ষকভাবে নাটকটাকে উপভোগ করতে পারবে না। তাই জন্য মঞ্চের উপর অনেকটা ডিপেন্ড করে। সেরকমভাবে এই অপারেটিং সিস্টেম হচ্ছে এই কম্পিউটারের একটা মঞ্চ বলতে পারি। ওকে, এভরি computer must have at least one OS operating system to run other programs. ওকে, অন্যান্য প্রোগ্রামগুলি চালাতে হলে কিন্তু এই অপারেটিং সিস্টেমটা মাস্ট। তোমরা জানো নিশ্চয়ই আগে প্রথম দিনে তখন ডস কম্পিউটার ইউজ হতো, তখন মাউসের ব্যবহার হতো না, জাস্ট সিম্পলি কিবোর্ডের মাধ্যমে টাইপ করে করে ফোল্ডার রেডি করা, কোনো ফাইল স্টোর করা, এগুলো কিন্তু হতো। ডস কম্পিউটারের সম্পূর্ণ স্ক্রিনটা ব্ল্যাক হয়ে থাকে, দেখবে নিশ্চয়ই কখনো এই ফাইলগুলো যখন ওপেন করবে কম্পিউটারের যে স্ক্রিনটা ব্ল্যাক থাকে এবং শুধুমাত্র কোডিং করা হয় সেখানে। ওকে, তো ডস কম্পিউটারটা খুবই মানে টাফ টু ইউজ। ওকে, এখন তো বুঝতে পেরেছো মাইক্রোসফট এসে গেছে, মাইক্রোসফটের বিভিন্ন ভার্সন, এখন বর্তমান উইন্ডোজ 10টা লেটেস্ট, এবং তোমরা জানো নিশ্চয়ই যে উইন্ডোজ 10-এর আগে অবধি সব ভার্সন এগোতো, 98, উইন্ডোজ 7, উইন্ডোজ নেক্সট করে বেরোতো, ভিস্তা করে এগুলো সব বাড়তো। কিন্তু এখন উইন্ডোজ ফিক্স করে দিয়েছে যে 10-এর পরে তারা আর কিন্তু বার করবে না কোনো অপারেটিং সিস্টেম, কারণ এই উইন্ডোজ 10টা তারা আপডেট করে এগিয়ে নিয়ে আসছে। ওকে, তাই জন্য লাস্ট ভার্সন হচ্ছে উইন্ডোজ 10। ওকে, এবারে কিছু অপারেটিং সিস্টেমের নাম বলি। প্রথমে হচ্ছে
হচ্ছে উইন্ডোজ, তোমরা নিশ্চয়ই জানো উইন্ডোজটা ব্যবহার হয় কম্পিউটারে। এছাড়া অ্যান্ড্রয়েড তো জানো আমাদের মোবাইলে হয়, iOS, ম্যাক, এগুলো লিনাক্স, এগুলো সব কম্পিউটারের ক্ষেত্রে, ক্রোম ওএস, এগুলো উইন্ডোজ ওএস। বুঝতেই পারছো, অপারেটিং সিস্টেমগুলো জাস্ট নাম মনে রাখো। ওকে, এবার চলে নেক্সট স্লাইড হচ্ছে, দেখো ডিফারেন্স বার করছে ফার্মওয়্যার এবং অপারেটিং সিস্টেমের পার্থক্য কী। ফার্মওয়্যার ইজ এ ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং দ্যাট ইজ এমবেডেড অন এ চিপ ইন দ্য ডিভাইস হুইচ কন্ট্রোলস দ্যাট স্পেসিফিক ডিভাইস। ওকে, একটা নির্দিষ্ট ডিভাইসের একটা নির্দিষ্ট জায়গায় সেটা থাকবে, সেই পার্টিকুলার অংশকে সে কিন্তু সঞ্চালন করবে, ফার্মওয়্যার। ওকে, এরপরে অপারেটিং সিস্টেম প্রোভাইডস ফাংশনালি ওভার অ্যান্ড অ্যাবাভ দ্যাট হুইচ ইজ প্রোভাইডেড বাই দ্য ফার্মওয়্যার। অপারেটিং সিস্টেম কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না, সেটা থেকে ছাড়িয়ে সে সম্পূর্ণ দেখা যাবে যে একটা কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনকে সে কন্ট্রোল করছে। তো সেই জন্য যদি ব্রুডার লেভেলে ভাবি তাহলে অপারেটিং সিস্টেম ইজ far better, far larger than that of firmware. Firmware is a kind of a dot kind of thing, and that operating system is a big round circle. Okay, firmware is programs that been encoded by the manufacturer of the IC or something and cannot be changed. Okay, এই ফার্মওয়্যারটাকে আমরা কিন্তু আগে একটু বলছিলাম যে একটা ইনস্টল করার আগেবর্তী অবস্থা সেরকম একটা সফটওয়্যার, কিন্তু শুধুমাত্র সেটা বললে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য শুধু সেটাকে ইজি করার জন্য বলেছিলাম, কিন্তু আসলে এই ফার্মওয়্যার হচ্ছে অলরেডি একটা ইনস্টলড ফাইল টাইপের। ওকে, যেটা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তুমি বাবু এইটুকু কাজ করবে, তোমার বাইরে আর কিছু কাজ করা যাবে না। তাই ফার্মওয়্যার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আইসি রিলেটেড লিমিটেড ওয়ার্ক থাকে, কিন্তু অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম দ্যাট ক্যান বি ইনস্টলড বাই দ্য ইউজার অ্যান্ড ক্যান বি চেঞ্জড। ওকে, তো এই অপারেটিং সিস্টেম কিন্তু চেঞ্জ করা যেতে পারে, কিন্তু ফার্মওয়্যার কিন্তু আনচেঞ্জড, যাকে যা করে দেওয়া হয়েছে তাই থাকবে। ইট ইজ স্টোরড অন নন ভোলাটাইল মেমোরি। সাধারণত এই ফার্মওয়্যারটা নন ভোলাটাইল কেমন হতে পারে? হার্ড ডিস্ক হতে পারে, রোম হতে পারে। তো নিশ্চয়ই জানো র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, মানে যখন আমরা কম্পিউটার অফ করে দেবো তখন কিন্তু র্যামের কিন্তু সব স্মৃতি মুছে যায়। ওকে, আবার যখন অন করবো তখন নতুনভাবে যেন তার মাথা পুরো পরিষ্কার নতুনভাবে কাজ করতে শুরু করে। তাই আমাদেরকে কোনো কাজ কমপ্লিট করার পর তাকে সেভ করে নিতে হয় নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ হার্ড ডিস্ক হতে পারে, আমরা ওই রোম হতে পারে, এগুলোতে স্টোর করে রাখি। এবারে কিন্তু অপারেটিং সিস্টেমটা কিন্তু এটা নয়। অপারেটিং সিস্টেম বা ওএস ইজ স্টোরড অন দ্য হার্ড ড্রাইভ। ওকে, হার্ড ড্রাইভে এটাও সঞ্চয় হয়, এবং বিশেষ করে সি ড্রাইভ বলে কম্পিউটার ড্রাইভটাতে এটা কিন্তু বেশিরভাগ সঞ্চিত হয়। এবার আমরা আসি যে আমরা কম্পিউটারে 32 বিটস এবং 64 বিটস অপারেটিং সিস্টেম জানি, এটার ডিফারেন্সটা কি? প্রথমত আসি আর্কিটেকচার অ্যান্ড সফটওয়্যার, তাদের গঠন দিক দিয়ে। 32 বিট অফ ডাটা প্রসেসিং সাইমultaneously, এটা কিন্তু তার যে স্পিডটা হবে 32। এবার এটা 64 বিট অফ ডাটা প্রসেসিং সাইমultaneously, সিমিলারলি তাদের একই রকম কাজ, এরা কিন্তু কখনো ইন্টারাপ্ট করে না, অর্থাৎ কোনো ডাটা প্রসেসিংয়ের ক্ষেত্রে তারা কখনো থেমে যায় না। তো যদি বলা হয় যে কন্টিনিউটি যদি বলি তাহলে দুজনেই কিন্তু সেম কন্টিনিউয়াসলি চলে। এবারে আসি কম্পেটিবিলিটি। 32 বিট অ্যাপ্লিকেশন রিকোয়ার 32 বিট অপারেটিং সিস্টেম সিপিইউস। 32 যে বিটের যে কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা তার রিলেটেড দরকার। ওকে, আমি যদি 32 বিটের কম্পিউটারে যদি আমি 64 বিটের কোনো সফটওয়্যার আমরা চাপিয়ে দিই তাহলে সেই সফটওয়্যারটা ঠিক করে ওয়ার্ক করবে না, কারণ ওটার তো সিস্টেম ক্যাপাসিটি হচ্ছে 32, আর 64 বিট কী হচ্ছে, অ্যাপ্লিকেশন রিকোয়ার এ 64 বিট অপারেটিং সিস্টেম অ্যান্ড সিপিইউ। তো সিমিলারলি 64 বিটের ওখানে দরকার, না হলে কিন্তু কম্পিটেবিলিটি হবে না, অর্থাৎ তাদের যে কর্মক্ষমতা কিন্তু সিমিলার হবে না, অর্থাৎ ল্যাক করতে পারে, হ্যাং করতে পারে। নেক্সট, সিস্টেমস অ্যাভেলেবল। অল ভার্সনস অফ উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ ভিস্তা অ্যান্ড উইন্ডোজ এক্স, লিনাক্স ইটিসি, এগুলোতে কিন্তু ব্যবহার হয়ে থাকে এই ধরনের 32 বিট। ওকে, এর কিন্তু লেটেস্ট ভার্সন উইন্ডোজ 10 এগুলো কিন্তু আমরা দেখি না এটাকে, তবুও উইন্ডোজ 10-এ আমরা দেখেছি 32 বিট কোথাও ইউজ করতে, কিন্তু বাট ওটা কম্পিটেবিলিটি হয় না ঠিক করে। আমরা কিন্তু 64 বিট ও কিন্তু সেরকমভাবে উইন্ডোজ এক্সপিতে দেখে থাকি, প্রফেশনালে দেখে থাকি, ভিস্তাতে দেখে থাকি, উইন্ডোজ 7, ম্যাক ওএস এক্স, ওটা একটু হাই লেভেলের হয়ে থাকে, এদের ওয়ার্কিং ক্যাপাসিটি একটু হাই হয়ে থাকে। এরপর আছে মেমোরি লিমিটস, অর্থাৎ তাদের যে মেমোরিটা কত দূর হতে পারে বা কত দূর এক্সটেন্ড করা যেতে পারে। ওকে, 32 বিট সিস্টেম আর লিমিটেড টু 3.2 জিবি অফ র্যাম। ওকে, তো 3.2 জিবির বেশি র্যাম কিন্তু এটাতে হয় না 32 জিবিতে। এবারে 64 বিট সিস্টেম অ্যালাউ এ ম্যাক্সিমাম অফ 17 বিলিয়ন জিবি অফ র্যাম। বুঝতেই পারছো কার ক্ষমতা বেশি, অর্থাৎ 64 বিট হ্যাজ
has more, you can say, more strength than the before the 32 one. Okay, next. এবার আমরা বাকি দুটো সফটওয়্যার অর্থাৎ ইউটিলিটি সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করছি। এই ইউটিলিটি সফটওয়্যারটা কি? ইটস এ সিস্টেম সফটওয়্যার ডিজাইন টু হেল্প অ্যানালাইজ, মনিটর, কনফিগার, অপটিমাইজ, সেটিং অ্যান্ড মেনটেন দ্য কম্পিউটার। অলরেডি বলে এসেছি, এটা নিয়ে আর বলছি না। তো এগুলোর প্রকারভেদগুলি যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তোমরা নিশ্চয়ই জানো আমরা কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইউজ করি, মোবাইলেও অনেকে ইউজ করে। এর কাজটা কি? এর কাজ হচ্ছে ডিফেন্ড করা কম্পিউটারকে ফ্রম কোনো খারাপ কোনো ফাইল থাকলে ওটা থেকে যদি ভাইরাস এফেক্ট হতে পারে ওটাই কিন্তু সে প্রোটেক্ট করে। ওকে, তাই জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে একটা ইউটিলিটি সফটওয়্যার। তারপরে হচ্ছে ডেস্কটপ উইজেটস। তোমরা নিশ্চয়ই জানো আমরা মোবাইলের ক্ষেত্রেও দেখে থাকি যে অনেক সময় আমাদের মোবাইলের স্ক্রিনে টাইম দেখায়, কোথাও আবার ক্যালেন্ডার শো করে। তো এগুলোকে বলা হয় উইজেট। আমরা সেরকম কম্পিউটারেও আমরা ব্যবহার করে থাকি, আর এগুলোকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। কখনো রিমাইন্ডারের ক্ষেত্রে আমরা ক্যালেন্ডার ইউজ করে থাকি, কখনো আবার টু ডু লিস্ট, অর্থাৎ আজকের দিনে আমার কিছু করণীয় কিছু কাজ থাকলে সেগুলো আমরা টু ডু লিস্ট করে আমরা অ্যালার্ম দিয়ে থাকি। এগুলো কিন্তু হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে আরও একটি উপাদান, ডেস্কটপ উইজেটস। তারপরে হচ্ছে ব্যাক আপ সফটওয়্যার। অনেক সময় আমরা দেখি যে কোনো ডাটা, কোনো স্টোর আমরা ছিল, কোনো কারণে আমরা বিশেষ ক্ষেত্রে ওটাকে ওই ফাইলটা ডিলিট হয়ে গেছে, তখন ওই ফাইলটাকে আমরা যদি দরকারের সূত্রে আনতে হয় তাহলে যেন ব্যাকআপ আমাদের দরকার। তাই ব্যাকআপ সফটওয়্যারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই তিনটা অবশ্যই মাথায় ঢুকিয়ে নাও, খুবই গুরুত্বপূর্ণ, কোয়েশ্চেন আসতে পারে খুবই। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইট হেল্পস টু ইউজার পারফর্ম সিঙ্গুলার আর মাল্টি, এটাও বলেছি আমি যে একসাথে একটা এবং অধিক কাজ করা যেতে পারে। এর উদাহরণ হচ্ছে প্রোডাক্টিভ সফটওয়্যার এবং কোলাবোরেটিভ সফটওয়্যার দুটো। প্রোডাক্টিভ সফটওয়্যার কি? যেগুলোতে আমরা কোনো কাজ করে, কোনো কিছু প্রোডাক্টিভ কিছু কাজ করি। বিশেষ করে দেখো ওয়ার্ড প্রসেসর, আমরা কোনো ওয়ার্ড ফাইল টাইপ করে আমরা একটা সিভি রেডি করতে পারি, আমরা কোনো বিশেষ লেটার লিখতে পারি এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে। এছাড়া স্প্রেডশিটস রয়েছে, স্কেডিউলার রয়েছে, মোজিলা ফায়ারফক্স, ক্রোমা, এগুলো সব হচ্ছে প্রোডাক্টিভিটি সফটওয়্যার। এছাড়া রয়েছে কোলাবোরেটিভ সফটওয়্যার কি? যেগুলো এখানে একসাথে অনেকে কিন্তু ইন্টারপ্রিটেবলি সাইমultaneously কাজ করতে পারে। ফেসবুক বুঝতেই পারছো তার একটা বড় একটা উদাহরণ। এখন আরও অনেক সোশ্যাল মিডিয়া চলে এসছে। চলো এবার নেক্সট স্লাইড চলে। এবারে আছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা কম্পিউটারের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ সেই কম্পিউটারের মধ্যে যে কর্মপদ্ধতির জন্য তাদের কোডিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়। যেরকম আমরা যখন কথোপকথন করি একে অপরের সাথে, তার জন্য আমাদের একটা অ্যালফাবেট দরকার, ল্যাঙ্গুয়েজ দরকার, সেরকম কম্পিউটারের প্রয়োজন। কি এই ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট ফর কমিউনিকেটিং উইথ এনিওয়ান। অ্যাকচুয়ালি কমিউনিকেশনের জন্য ল্যাঙ্গুয়েজ মাস্ট অ্যান্ড ইউ ক্যান সে পার্ট অ্যান্ড পার্সেল। সিমিলারলি একই রকমভাবে ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড ইন ইন্টারাকশন, অর্থাৎ কথোপকথনের জন্য কাদের সাথে? উইথ কম্পিউটার্স, একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটার। ফর ইনস্ট্রাক্টিং কম্পিউটার, এছাড়া কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আরে বাবা আমার দরকার, আমি একটা চাইছি ভাইরাসটাকে আমি চেক করবো, তাহলে আমাকে প্রম্পট করতে হবে। আমি চাইছি একটা ক্যালকুলেশন করবো, তার জন্য আমাকে প্রম্পট দিতে হবে। তাই এটা হচ্ছে ইন্টারাকশন করতে হবে, তার জন্য আমাকে ইনপুট তো করতে হবে, কিছু তো আমাকে ইনপুট করতে হবে। তার জন্য কী দরকার? কমিউনিকেশনের কিছু একটা পদ্ধতি দরকার, তার জন্য ল্যাঙ্গুয়েজ দরকার। তাই কম্পিউটারের সেরকম ল্যাঙ্গুয়েজ দরকার হয়, তার জন্য তাই ফলেই সেখানে প্রোভাইডিং আমাদেরকে ডাটা দিতে হবে এবং তারপর আমরা অবশেষে আউটপুটটা পাবো, অর্থাৎ রেজাল্টটা পাবো। তো এই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো নিশ্চয়ই মেশিনে কিন্তু দুটো ডিজিট তারা কিন্তু রেকগনাইজ করতে পারে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর অন্যদিকে যেরকম আমরা এই 0টা সাজেস্ট করছে অন, অর্থাৎ কোনো কিছু চালু করার জন্য অন, আর 1টা সাজেস্ট করছে অফ করার জন্য। এবং এই যে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজটাকে, যেরকম যে ল্যাঙ্গুয়েজ যে কম্পিউটার থাকে তাকে বলা হয় ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এবার আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা কি? এখানে কিন্তু শুধুমাত্র ওই 0-1 ব্যবহার না করে কিছু কোডিং সিম্বলিক ওয়ার্ড ব্যবহার করা হয়, আর এটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, এবারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? আসলে ইট ইজ সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা প্রায় ইংরেজি ভাষার মতো, আমাদের ভাষার মতো। আর ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং এটা খুবই সহজ বোঝার জন্য আমাদের ক্ষেত্রে। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা মানুষরাই ব্যবহার করে। দিস মিনস দিস নট মেশিন ওরিয়েন্টেড, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে আগেরগুলোর মতো মেশিন ওরিয়েন্টেড নয়, এটা হচ্ছে সম্পূর্ণ ইউজার ফ্রেন্ডলি। ওকে, দ্য কোডস ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস আর সিমিলার টু দ্য ওয়ার্ডস হুইচ আর ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ। ওকে, এরকম উদাহরণ হচ্ছে কোবল, ব্যাসিক, পোট্রেন, পাস্কাল। এবার তোমাদেরকে একটা
সাজেশন দেবো যে তোমরা এই ফুল ফর্মগুলি মনে রাখবে। কোবলের ফুল ফর্ম হচ্ছে কোবল বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কারণ এগুলো ম্যাক্সিমাম টাইম এক্সামে আসে। বেসিক, বিগিনার্স, অল পারপাসেস, সিম্বলিক, ইনস্ট্রাকশন কোড। ফর্মুলা হচ্ছে ফর্মুলা, ট্রান্সলেশন, পাসকাল, পাইথন, জাভা, এগুলো হচ্ছে এক এক প্রকার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো জাস্ট এগুলোকে তোমরা নোটবন্দি করে রাখো, কারণ তোমাদের খুবই খুবই কাজে দেবে। যদিও পরে আমরা এই গ্লসারি নিয়ে আসবো, অ্যাব্রিভিয়েশন নিয়ে আসবো, তবে এটা কিন্তু এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রেখে দাও। তারপরে চলো দেখা যাক। এবার আছে রিকোয়ারমেন্টস অফ দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের যে ব্যবহার হয়ে থাকে, সেই ইন্টারনেট ব্যবহার ক্ষেত্রে আমরা কি কি হার্ডওয়্যার সফটওয়্যার ব্যবহার করব। প্রথমত আমরা হার্ডওয়্যার নিয়ে কথা বলি। একটা কম্পিউটারে একটা নেটওয়ার্ক বা ইন্টারনেট আনতে গেলে আমাদেরকে কি কি হার্ডওয়্যারের প্রয়োজন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে মডেমের প্রোগ্রাম হচ্ছে ডিমডিউলেটর। ওকে, তারপর এটা কি করে, ইট কনভার্টস অ্যানালগ সিগন্যালস টু ডিজিটাল সিগন্যালস অ্যান্ড ভাইস ভার্সা। এটা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটালে, আবার ডিজিটাল থেকে অ্যানালগে করে থাকে, এটা হচ্ছে মডেম। তারপরে হচ্ছে হাব কি, is a place converge where data arrives from one or more direction and is forwarded out in one or more direction. এরা বিভিন্ন জায়গা থেকে ডাটা একটা জায়গায় নিয়ে আসে এবং সেখান থেকে সেই ডাটাটা প্রসেস করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, এটা হচ্ছে হাব। তোমরা নিশ্চয়ই জানো যে ইউএসবি হাব, কোথাও 2.0, 3.0, এগুলো কিন্তু ডাটা শেয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে হচ্ছে ব্রিজটা কি, ইজ এ নেটওয়ার্ক ডিভাইস দ্যাট কানেক্টস টু অর মোর নেটওয়ার্কস সাচ এজ one LAN to another LAN। জানো নিশ্চয়ই যে ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা বিল্ডিংয়ের মধ্যে অন্য জায়গা থেকে আরেক জায়গায় যে নেটটা ছড়ানোর জন্য যে ব্রিজটা দরকার হয়, যে যোগসূত্র, সেটা হচ্ছে এই হার্ডওয়্যারের কাজ। ওকে, এরপরে হচ্ছে রাউটার, এ ডিভাইস দ্যাট ডিটারমাইন্স দ্য নেক্সট নেটওয়ার্ক পয়েন্ট টু হুইচ দ্যাট ডাটা প্যাকেট শুড বি ফরওয়ার্ডেড টুয়ার্ডস ইটস ডেস্টিনেশন। এই রাউটার হচ্ছে বলতে পারি যে একটা ভায়া মিডিয়াম, যেটা সঞ্চালন করে, অর্থাৎ ডাটাটাকে নিয়ে যায় একটা নির্দিষ্ট লক্ষ্যে, তাই হচ্ছে এটা রাউটার। এবারে আসছি যে গেটওয়ে, এটা কি, গেটওয়ে ইজ ইউজড ফর ট্রান্সমিটিং ডাটা ফ্রম নেটওয়ার্ক টু অ্যানাদার। এটা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডাটা নিয়ে যায়। দিস কন্ট্রোল ট্রাফিক ইন দ্য অর্গানাইজেশন নেটওয়ার্ক অর ফর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা সাধারণত কোনো অর্গানাইজেশনে হয়, কোথাও আবার কোনো বিজনেস ক্ষেত্রে এটা হয়ে থাকে। তাই জাস্ট মনে রাখো যে হার্ডওয়্যারের জন্য বা অর্থাৎ এই ইন্টারনেটের জন্য যে সমস্ত হার্ডওয়্যারগুলি লাগে সেগুলো হচ্ছে মডেম, হাব, তারপরে ব্রিজ, রাউটার, গেটওয়ে। ওকে, তারপরে চলে আসো সফটওয়্যারের মধ্যে প্রথমে হচ্ছে এইচটিটিপি, যেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, খুবই গুরুত্বপূর্ণ। এটা কি করে, ইট ডিফাইন্স দ্য ফরম্যাট ফর কমিউনিকেশন বিটুইন ওয়েব ব্রাউজার্স অ্যান্ড ওয়েব সার্ভার্স। একটা ওয়েব ব্রাউজার থেকে একটা ওয়েব সার্ভারের মধ্যে যে কমিউনিকেশন, কথোপকথন, এটা হয়ে থাকে এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এটার কাজ কি, এটা সাধারণত কমিউনিকেশন করে সাধারণত ইমেল থেকে ইমেল। আমরা যখন একটা ইমেল সেন্ড করি তার মধ্যে যে কমিউনিকেশন করার জন্য ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল থাকে। ওকে, তারপর হচ্ছে সিকিউর পকেটস বা সকেটস লেয়ার। এটা এক ধরনের প্রোটোকল যেটা সাধারণত নেটস্কেপে ব্যবহার করা হয়। এখানে শুধুমাত্র প্রাইভেট ডাটাটাকে শেয়ার করা হয়, যেটা অন্য কেউ পাই না, বিশেষ করে গোপন তথ্য হিসেবে এটাকে আমরা বিশেষ ক্ষেত্রে এই প্রোটোকলটাকে বা এই বিশেষ করে সফটওয়্যারটাকে ইউজ করি, সিকিউর সকেটস লেয়ার। তারপরে হচ্ছে ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল অর ইন্টারনেট প্রোটোকল, ইট ইজ দ্য মেইন ডাটা ট্রান্সফার প্রোটোকল। এটা প্রধান ডাটা ট্রান্সফার করে এটা ইন্টারনেটের ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে আইপি, অনেকে এটাকে ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকলও বলে। এরপর রয়েছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটাও সেরকম একটা গাইডলাইন দিয়ে করা থাকে, একটা প্রোটোকল যেটার মাধ্যমে একটা পিসি থেকে আরেকটা পিসি, অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিন্তু ডাটাটাকে সঞ্চালন করার জন্য এটাকে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে এইচটিএমএল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে ওয়েব পেজ বলি, অর্থাৎ আমরা যে পেজে বসে আমরা যে কোনো সফটওয়্যার দেখি বা কোনো সফটওয়্যারের তথ্য পাই, ওগুলো হচ্ছে রেডি করতে হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এইচটিএমএল মাধ্যমে। তাই এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোডিং একটা সফটওয়্যার। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড জেনারেল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এ মেটা ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু ডকুমেন্টস ইন অর্ডার টু মেনটেন দ্যাট স্ট্রাকচার অফ দ্য কনটেক্সট ইজ কল্ড এসসিএমএল। একটা স্ট্রাকচার গঠন রাখতে, একটা নির্দিষ্ট স্থিতিশীল অবস্থা রাখার জন্য এই বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। জাস্ট রিমেম্বার দিস নেমস ভেরি ভেরি ক্লিনলি। নেক্সট হচ্ছে আমরা কিছু ফাইল নেম রেখেছি,
তারপরে তার এক্সটেনশন নেম। খুবই গুরুত্বপূর্ণ, এগুলি পরীক্ষায় প্রত্যেক বছর একটা না একটা আসে। প্রথমে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, যেখানে আমরা ওয়ার্ড টাইপ করে চিঠি লিখি, ওটার এক্সটেনশন হচ্ছে .docx অথবা .doc। সাধারণত তোমরা যখন কোনো ফাইল সেভ করবে দেখবে, যখন তোমরা ফাইল নেমটা লেখো, কোনো ফাইল ধরো বিশেষ ধরনের ফাইল তুমি রেডি করেছো, ওই ফাইলটার পরে ডট থেকে তারপর কিছু জিনিস লেখা থাকে, ওটা হচ্ছে প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন নেম। অর্থাৎ এটা একটা ওয়ার্ড ফাইল, তার একটা নির্দিষ্ট আইডেন্টিটি। সেরকম হচ্ছে .docx অর .doc, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এবার এক্সেল হলে মাইক্রোসফট এক্সেলের জন্য XLSX অর .xls। আমি কিন্তু বেশি আলোচনা করছি না, তোমরা এই ছকটা তুলে নাও, খাতায় তুলে নিয়ে বারবার রিকল করো, কারণ এইগুলো থেকে প্রত্যেক বছর একটা না একটা আসে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো করবে নিশ্চয়ই, তুলে নেবে। তারপরে চলো নেক্সট দেখি। মেজর ইনিশিয়েটিভস ইন ইন্ডিয়া ফর প্রোভাইডিং কন্টেন্ট। অর্থাৎ আমাদের এই ভারতে কন্টেন্ট সরবরাহ করার জন্য, অর্থাৎ ইন্টারনেট রিলেটেড যে তথ্যযুক্ত যে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তো কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করা যাক। প্রথমে হচ্ছে লেখিকা 2007। এটা CDAC অর্থাৎ সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অ্যাডভান্স কম্পিউটিং, এরা কিন্তু প্রথমে এটাকে ডেভেলপ করেছিল। এটার কাজ কি? এটা কাজ হচ্ছে যে কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার শিক্ষণ শেখানো। কাদেরকে? টু দ্য মাসেস ইন ইন্ডিয়া ডু নট নো ইংলিশ, যাদের মূল ভাষা ইংরেজি নয়, যারা ইংরেজি জানে না, তাদেরকে স্বাক্ষরিত করতে হবে কম্পিউটারে। তাই জন্য এই পদক্ষেপটা নেওয়া হয় ভারত সরকারের দ্বারা, বিশেষ করে EDAC দ্বারা, লেখিকা 2007 নামে। তারপরে হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং অর্থাৎ NPTEL। এটা কি? এটা সাধারণত IITS এবং IISS এই দুজনের মিলিত প্রয়াসে সৃষ্টি, এই দুটো প্রতিষ্ঠানের মিলিত প্রয়াসে সৃষ্টি। এখানে কি হয়েছে? লার্নিংটা হয়ে থাকে শুধুমাত্র লার্নিংয়ের ব্যবস্থা থাকে, যেখানে ইন্টারনেটের ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই পড়াশোনা সম্ভব। তারপরে রয়েছে নেটওয়ার্ক নলেজ নেটওয়ার্ক অর্থাৎ NKN। এটা সাধারণত ভারত সরকারের দ্বারা নেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছিল যে প্রায় 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাসরুম আয়োজন করতে হবে, ওয়্যারলেস ল্যাপটপ এবং ডেস্কটপ স্টুডেন্টদেরকে প্রদান করতে হবে তাদের বেটারমেন্টের জন্য, বিশেষ করে হোস্টেলের ক্ষেত্রে সেখানে ওয়াইফাইয়ের কানেকশন দিতে হবে, বিভিন্ন কিছু রয়ে থাকে এই ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক। তারপরে হচ্ছে সেন্টার ফর ডিস্টেন্স ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রোগ্রাম। এই ICTর ব্যবহারের ফলে আরেকটি বড় সৃষ্টি হয়েছে যে দূরত্বটাকে আমরা কিন্তু এড়াতে পেরেছি। অর্থাৎ এমন একটা ইন্টারেক্টিভ ক্লাস সেশন করা হলো যেখানে স্টুডেন্টরা বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে তারা সেখান থেকে পড়াশোনা করতে পারে, যেখানে টিচার ও স্টুডেন্টের মধ্যে একটা কথোপকথন হতে পারে, যেখানে একটা ইন্টারাকশান ঘটবে। ওকে, তারপরে আসছে এডুশেট। এটা কি? এটা সাধারণত একটা স্যাটেলাইট বেসিস একটা কানেক্টিভিটি, যেটা সাধারণত গ্রামীণ এলাকায় এই শিক্ষার যে সোর্সটাকে তারা কিন্তু নিয়ে যায়। ওকে, এবারে এটা সাধারণত ইগনুর সাথে যুক্ত, অর্থাৎ ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির সাথে যুক্ত। এরপরে আসি বৃহস্পতিও একটা ওপেন সোর্স অফ মেটেরিয়াল বলতে পারি, লার্নিং বলতে পারি, এটা IIT খড়গপুর করেছে। এরপরে হচ্ছে প্রাইভেট প্লেয়ার্স। এটা সাধারণত মণিপুর এডুকেশন গ্রুপ এবং তার পার্শ্ববর্তী গ্রুপ, যেমন হচ্ছে সেন্টাম লার্নিং, UEI, শিবনাদর ইউনিভার্সিটি। এরা কিন্তু এইরকম একটা অনলাইন কোর্স প্রদান করে, এডুকেশন কোর্স, যেখানে সাথে থাকে কিছু সেন্ট্রাল এবং ইউনিভার্সিটির মতো গুড ফেসিলিটিও থাকে, সহজ সুবিধা এবং খুব সুযোগ সুবিধাও থাকে। আরও যদি রয়েছে ডিজিটেশন বুকস, সাধারণত আমরা টেক্সট বুকগুলোকে ডিজিটাইজ ফরম্যাটে নিয়ে নিয়েছি, অর্থাৎ ওয়ার্ড ফাইল হতে পারে বা কোনো PDF ফাইল হতে পারে, এরকম করে ওগুলোকে কন্টেন্টগুলোকে আমরা সফট ফাইল রেডি করে ওগুলোকে আমরা একটা কম্পিউটারের মধ্যে, একটা মেমোরি কার্ডের মধ্যে আমরা কিন্তু স্টোর করতে পারি, যেগুলোকে আমরা জানি যে আমরা একসাথে একটা ব্যাগের মধ্যে কতটুকু বই নিতে পারি, কিন্তু একটা USB, একটা ছোট্ট USB, খুব একটা পাথরের নুড়ির মতো একটা জিনিস, যেখানে আমরা অনেক কিছু ডাটা, অনেক কিছু বুক স্টোর করতে পারি। ওকে, তো ডিজিটাইজেশন অফ বুকসটা একটা বড় একটা পদক্ষেপ। তারপরে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি ইউজিং ICT। শিক্ষাক্ষেত্রে অর্থাৎ যেরকম কোনো ইনস্টিটিউশন হতে পারে, কোনো কলেজ হতে পারে, কোনো আবার কোনো বিশেষ কোনো প্রতিষ্ঠানে যেখানে আমরা শিক্ষা প্রদান করা হয়, সেখানে এই কম্পিউটার রিলেটেড যদি আমরা টেকনিক ইউজ করতে পারি, তাহলে কিন্তু টিচিং যে
ফ্যাসিলিটিটা খুব ইজি হয়ে যায় এবং খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এটাও কিন্তু লক্ষ্য দিয়েছে, তার জন্য কন্টেন্ট ডেলিভারি ইউজিং আইটি এবং সিটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ওপেন এডুকেশনাল রিসোর্সেস, বিভিন্ন রকম রিসোর্স রয়েছে, তথ্য ভাণ্ডার, যেখান থেকে স্টুডেন্টরা, রিসার্চ স্কলাররা তারা কিন্তু টেকনোলজি ইউজ করে সেই সমস্ত তথ্যকে তারা ব্যবহার করতে পারে। তারপরে রয়েছে ভার্চুয়াল টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, এটাও সেই একই রকমভাবে ভার্চুয়াল ইউজ করে, যেখানে আমরা দেখতে পারি যে কম্পিউটার ব্যবহার করে, যেখানে আমাদেরকে সবার সামনে বসে শিক্ষা দিতে না হয়ে বা কেউ সামনাসামনি শিক্ষা নিয়ে বাড়িতে বসেই শিক্ষা করতে পারে এবং কোনো অসুবিধা থাকলে সেগুলোকে এড়িয়ে চলতে পারে। এরকম হচ্ছে ভার্চুয়াল টেকনিক্যাল ইউনিভার্সিটি। এছাড়া রয়েছে জ্ঞান দর্শন, আরও অনেকে রয়েছে, যেরকম জ্ঞান বাণী, ই কোষ, ই জ্ঞান কোষ, এডুকেশনাল রিসার্চ নেটওয়ার্ক, সাক্ষাৎ পোর্টাল, গ্রিড, গ্রুদা, শ্রুতি দৃষ্টি। আমি এগুলো আলোচনা করছি না, তোমরা সাইটগুলো দেখে নাও এবং এগুলো থেকে কপি করে নাও। খুবই ইজি রয়েছে, সিম্পল জিনিস, এগুলো কিন্তু খুবই হাইলি ইনফরমেটিভ। তো আজকের আলোচনা এইটুকু থাকলো। আমরা পরের আলোচনায় আরও ইন্টারেস্টিং হবে, আমরা সেখানে কীভাবে বাইনারি থেকে ডেসিমেল নাম্বার ট্রান্সফার করবো, আবার ডেসিমেল থেকে আবার বাইনারি রেজাল্ট আনবো। এছাড়া রয়েছে কিছু ইম্পর্টেন্ট টার্মস, কিছু গ্লসারি, কিছু অ্যাব্রিভিয়েশন, যেগুলো প্রায়শই আমরা এক্সামে দেখতে পাই। তো সেরকম রিলেটেড থাকবে, তাই তোমরা স্টে টিউন, চ্যানেলের সাথে জুড়ে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। এবং আরও একটা উপদেশ দিচ্ছি, তোমরা এই লেকচারগুলোকে বারবার, অর্থাৎ শুধুমাত্র একবার যদি আমার সাথে পড়ে গেলে তাহলে কিন্তু এটা কিন্তু খুব ফ্রুটফুল হবে না। একবার ইউজ করলে তারপরে আরও ইউজ করো, আরেকবার ইউজ করো, দেখবে কনক্রিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং এইভাবে যদি করো আমি নিশ্চিত তোমরা শিওরলি এই সমস্ত কোয়েশ্চেনগুলি খুব অনায়াসে করতে পারবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে এবং টেক কেয়ার।